ভগবত ভক্তজন, আজকে আমাদের আলোচ্য বিষয় বেদান্ত দর্শন বা ব্রহ্মসূত্র। অধ্যাস ভাষ্য নিয়ে আমাদের আলোচনা চলছে। যদিও অধ্যাস যুক্তিপূর্বক হওয়া সম্ভব নয়, কিন্তু লোকব্যবহারে দেখা যায় যে অধ্যাস হচ্ছে আত্মাতে অনাত্মার অধ্যাস, অনাত্মাতে আত্মার অধ্যাস, এটা হচ্ছে এবং অধ্যস্ত পদার্থ মাত্রই মিথ্যা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, অধ্যাস কাকে বলে? 29 পৃষ্ঠে দেখবেন, আহ ক অয়ম অধ্যাসঃ নাম ইতি। এখন প্রশ্ন হলো, এটা প্রশ্ন মানে যাকে পড়ানো হচ্ছে এই বেদান্ত দর্শন, তিনি জিজ্ঞাসা করছেন যে আহ ক অয়ম অধ্যাস নাম ইতি। আহ মানে বলছেন, মানে পূর্বপক্ষী নয়, এটা ওই শিষ্য জিজ্ঞাসা করছেন, গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, এই যে অধ্যাস নামক বস্তু, ক অয়ম অধ্যাস নাম ইতি, অধ্যাস নামক যে বস্তু এটা কি, অধ্যাস কাকে বলে, মানে অধ্যাসের স্বরূপটা কি, এটার প্রশ্ন। উচ্যতে স্মৃতিরূপ পরত্র পূর্বদৃষ্ট অবভাসঃ। এটা হলো তার উত্তর, অধ্যাসের সংজ্ঞা। কিন্তু এই সংজ্ঞাটি মানে ডেফিনেশন যেটা দেওয়া হলো অধ্যাসের, খুব সংক্ষেপে দেওয়া হয়েছে। এখানে কি বলা হলো, স্মৃতিরূপ, এটা হলো স্মৃতিরূপ এই অধ্যাসটা, এবং পরত্র পূর্বদৃষ্টের অবভাস, সংক্ষিপ্ত। এই অধ্যাস হল স্মৃতিরূপ, আর পরত্র পূর্বদৃষ্ট অবভাস, পরত্র পূর্বদৃষ্টের অবভাস অর্থটা কি দাঁড়াবে? প্রথমে আসলো এই অধ্যাস হলো স্মৃতিরূপ, তাই তো? স্মৃতিরূপ শব্দের অর্থ কি? স্মর্যতে ইতি স্মৃতি, আগে জানতে হবে স্মৃতি জিনিসটা কি। স্মর্যতে ইতি স্মৃতি অর্থাৎ যেটা স্মর্যতে মানে যাকে স্মরণ করা হয়, স্মর্যতে ইতি স্মৃতি অর্থাৎ যাকে স্মরণ করা হয় তার নাম স্মৃতি। স্মৃতির ডেফিনেশন, স্মৃতির রূপ, এই কথাটা বুঝতে গেলে স্মৃতি কাকে বলে সেটা আমার জানা দরকার। তো স্মর্যতে ইতি স্মৃতি অর্থাৎ যাকে স্মরণ করা হয় তার নাম স্মৃতি, ঠিক আছে? এই অর্থে স্মৃ একটা ধাতু আছে, কর্মবাচ্যে 3 প্রত্যয় করা হয়েছে, কয়েতে হর্ষে দন্তে হসন্ত, 3। 3-এর 9টা লোপ হয়ে যাবে, আর কয়ে তয়ে হর্ষ হয়ে আছে, কটাও লোপ হয়ে যাবে, থাকবে তি। স্মৃ আর তি হয়ে গেল স্মৃতি। স্মৃ অর্থ, স্মৃ মানে স্মরণ করা, স্মৃ যে ধাতু আছে আমাদের তার অর্থ হলো স্মরণ করা, স্মৃ স্মরণে যেমন থাকবে। তা তার উত্তর কর্মবাচ্যে 3, এটা কৃত প্রত্যয় 3। 3-এর ওই 9টা লোপ পেয়ে যাবে, আর কটা লোপ পেয়ে যাবে, থাকবে তি। স্মৃ আর তি হয়ে গেল স্মৃতি। তাহলে স্মৃতি শব্দের অর্থ হলো কি না, স্মর্যমান বস্তু, এটা মানে যেটা আমি স্মরণ করছি, স্মরণ যার করা সেই বস্তুটা হলো স্মৃতি, সেই বস্তুটাকে বলা হচ্ছে স্মৃতি। তাহলে স্মর্যমান বস্তু, এটার অর্থ হয়ে গেল স্মৃতি শব্দের অর্থ, অর্থাৎ স্মর্যমান বস্তু। এখন স্মৃতিরূপ শব্দ আছে, স্মৃতি শব্দের অর্থ আমি পেয়ে গেছি। সেই যে স্মর্যমান বস্তু, সেটা স্মৃতি শব্দের অর্থ। সেই স্মর্যমান বস্তু রূপের মতো যার রূপ,
স্মর্যমান বস্তুর রূপের মতো যার রূপ। এইভাবে বহুব্রী সমাস করা হলো। স্মর্যমান বস্তুর রূপের মতো যার রূপ, স্মর্যমান বস্তু তার একটা রূপ আছে, সেই স্মর্যমান বস্তুর রূপের মতো যার রূপ হবে সেই বস্তুটা হলো স্মর্যমান বস্তু। কি বলবি? এটা কি বহুব্রী, এটা দেখে বলতে হবে। তো এরকম ভাবে স্মৃতি রূপ এই পদটি সিদ্ধ হলো। স্মৃতি রূপ শব্দের অর্থ কি হলো? স্মর্যমান বস্তুর রূপের মতো যার রূপ। আগে স্মৃতি শব্দের অর্থ পেয়েছি স্মর্যমান বস্তু, তার সাথে রূপ যোগ হয়েছে, বহুব্রী সমাস করে স্মর্যমান বস্তুর রূপের মতো যার রূপ তাকে বলা হচ্ছে স্মৃতি রূপ হয়েছে। তাহলে এই যে স্মৃতি রূপ পদটির অর্থ হয়ে গেল যে স্মর্যমান বস্তুর রূপের মতো যার রূপ। এতে করে অর্থটা কি দাঁড়ালো? যে স্মর্যমান যে ব্যবহারিক সর্প যেটা জঙ্গলে থাকে, আচ্ছা, হ্যাঁ জঙ্গলে আছে, সত্যিকারের সাপ আছে, সত্যিকারের সাপ না থাকলে রজ্জুতে সর্পের অভ্যাস কী করে হবে? বস্তুটা থাকতে হবে, হ্যাঁ মানে ব্যবহারিক সত্য তো এটা, যেটা জঙ্গলে আছে, রজ্জুতে নাই, কিন্তু আমার অন্য জায়গায় সাপ তো আছে, তাহলে তার একটা রূপ মানে আকার আছে। স্মর্যমান যে ব্যবহারিক সর্প, তার যে সেই পদার্থের নাই যার রূপ, সেই পদার্থে একটা রূপ আছে। সাপটা আমি দেখেছি আগে, সেটা আমি এখন স্মরণ হচ্ছে। জঙ্গলে যে সাপ আমি দেখেছি, আগে তো আমি সাপ দেখেছি, জ্যান্ত সাপ দেখেছি, তার সেই যে স্মর্যমান যে ব্যবহারিক সর্প, রজ্জুতে যে সর্পটা দেখব ভ্রমবশত সেটা প্রাতিভাসিক সর্প, তাই না? সেটা প্রাতিভাসিক সর্প। আর জঙ্গলে যে সাপটা আমি আগে দেখেছি কোনোদিন জঙ্গলে হোক বা রাস্তাঘাটে দেখেছি তো সাপ, তার রূপটা আমার জানা আছে, তার আকারটা জানা আছে, সে কীরকমভাবে চলে, তার সে এঁকে বেঁকে ফনা আছে তার, সেটা জানি আমি। তাহলে স্মর্যমান যে ব্যবহারিক সর্পাদি, সেই যে পদার্থ সর্পাদি যে পদার্থের নাই যার রূপ, তার রূপের মতো যার রূপ, অর্থাৎ প্রাতিভাসিক পদার্থ। স্মৃতিরূপ শব্দের অর্থ হয়ে গেল প্রাতিভাসিক পদার্থ। কেননা রজ্জুতে যে সর্পটা আমি দেখছি ওখানে তো অধ্যাস হয়েছে, রজ্জুতে সর্পের অধ্যাস হয়েছে, তাহলে স্মর্যমান যে ব্যবহারিক সর্প সেটা আমার স্মরণ হয়ে গেল রজ্জুটা দেখে, তার রূপ মানে আকারটা আমি জানি, তার মতো এটার রূপ, ওই যে প্রাতিভাসিক সর্পের। সুতরাং তাহলে স্মর্যমান বস্তুর রূপের মতো যার রূপ, এটা ছিল স্মৃতিরূপ। স্মর্যমান বস্তু হলো সর্পাদি, যেটা ব্যবহারিক সর্পাদি, তার রূপের মতো এর রূপটা কিনা, যেটা রজ্জুতে যে সর্পটা দেখছি একই তার মতোই রূপটা মানে আকারটা, তার মানে স্মৃতিরূপ শব্দের অর্থ হয়ে গেল প্রাতিভাসিক বস্তুটি। ওটা তো নাই, রজ্জুতে সর্প নাই, কিন্তু কি হচ্ছে, আমি স্মর্যমান বস্তু হলো ব্যবহারিক সর্পাদি সর্প, সেই সর্পের রূপের মতো এর রূপটা, রূপ মানে আকার। তাহলে কার ওটা প্রাতিভাসিক বস্তু। যদি সর্পটা দেখছি ওটা সেই যে সর্পটা প্রাতিভাসিক যে বস্তুটা, তার রূপটা কীরকম, ওই যে স্মর্যমান যে ব্যবহারিক সর্প, সেটা এখন স্মর্যমান, সেটা সামনে নাই আমার, হ্যাঁ, কিন্তু স্মৃতিতে আছে। স্মর্যমান যে ব্যবহারিক সর্পের রূপের মতো মানে আকারের মতো এর রূপটা কার, এই যে সাপটা দেখছি ওটা হলো প্রাতিভাসিক সর্প বা প্রাতিভাসিক বস্তু। তাহলে স্মৃতিরূপ শব্দের অর্থ কি পাওয়া গেল? যে স্মর্যমান যে ব্যবহারিক সর্পাদির রূপের মতো যার রূপ মানে প্রাতিভাসিক বস্তু, ওরে। তাহলে স্মৃতিরূপের অর্থটা আমি পেয়ে গেলাম। এখন আছে পরত্ব। এখানে মানে এটা যে দেওয়া হয়েছে সংজ্ঞাটা, স্মৃতিরূপ একটা পদ, পরত্র একটা পদ, আর পূর্ব দৃষ্টাবভাস আরেকটা পদ, তিনটা পদ আছে। স্মৃতিরূপ, পরত্র, পূর্ব দৃষ্টাবভাস, ওটা সমাসবদ্ধ পদ। স্মৃতিরূপ সমাসবদ্ধ পদ। স্মর্যমান বস্তু স্মৃতি শব্দের অর্থ স্মর্যমান বস্তুর রূপের মতো যার রূপ,
বহুগুরু সমাস করলাম, তাহলে কার রূপ? ওই প্রাতিভাসিক বস্তুটা। তাহলে সৃষ্টি রূপ মানে প্রাতিভাসিক বস্তু। হ্যাঁ, এখন পরত্র শব্দের অর্থ দেখুন। পরত্র মানে পর মানে অন্য, অন্য। ত্রটা অধিকরণ অর্থে বলা হয়। ত্র শব্দটা ত্রল প্রত্যয়, যেমন তল প্রত্যয় আছে, যেমন তল প্রত্যয় আছে মানবতা, সেরকম ত্রল আছে। ত্রল মানে সপ্তমী বিভক্তিকে বুঝাচ্ছে। পরত্র মানে পরস্মিন, সপ্তমী বিভক্তি বুঝাচ্ছে। ওই যে ত্রটা আছে, যেমন যত্র মানে যস্মিন, যেখানে। হ্যাঁ, তত্র মানে তস্মিন। হ্যাঁ, এই যে পরত্র মানে পরস্মিন মানে অন্য অধিকরণ। প্রাতিভাসিক বস্তুটা তার অধিকরণ তো আসলে সর্ব, কিন্তু পরত্র মানে অন্য অধিকরণ মানে রজ্জুরূপ অধিকরণ। অধিকরণ মানে আশ্রয়। ওই রজ্জুতে তো সর্পের অধ্যাস হচ্ছে। সুতরাং পরত্র মানে পরস্মিন, ওই যে ত্রটা, ত্রল প্রত্যয় ত্রটা, ওটা সপ্তমী বিভক্তিতে ওই ত্রল প্রত্যয় হয়, সপ্তমী বিভক্তিকে বোঝা হয়েছে। যত্র তত্র পুত্র, পুত্র মানে কোথায়, কোন অধিকরণে, সেটা পরত্র মানে পর মানে অন্য, অত্র মানে অধিকরণ। তাহলে পরত্র মানে পরস্মিন অধিকরণে মানে অন্য অধিকরণে। ওর অধিকরণ মানে আশ্রয় নয়। ওই প্রাতিভাসিক সর্বটা রজ্জুতে আসলে নেই, কিন্তু কোথায় দেখা যাচ্ছে? পরত্র মানে অন্য অধিকরণে মানে রজ্জুতে। অর্থাৎ নিজের যেখানে অত্যন্ত অভাব আছে, সর্পটা কি রজ্জুতে আছে? তাহলে সর্পের অত্যন্ত অভাব ওই রজ্জুতে আছে। ওর তো অভাব আছে এবং অত্যন্ত অভাব আছে। হ্যাঁ, সেই অধিকরণে পরত্র মানে নিজের অত্যন্ত অভাবের অধিকরণে সাপ রজ্জুতে থাকা সম্ভব নয়। তাহলে নিজের যে অত্যন্ত অভাব যেখানে আছে, সেই অত্যন্ত অভাবের অধিকরণে, ফলত কি হলো? যে অধিকরণে যেটা থাকে না, রজ্জুতে সর্প থাকে কি? তাহলে যে অধিকরণে যেটা থাকে না, সেই অধিকরণে, এটা অর্থ হয়ে গেল। পরত্র মানে পরস্মিন অধিকরণে মানে নিজের অত্যন্ত অভাবের অধিকরণ, যেখানে নিজের অত্যন্ত অভাব আছে এমন অধিকরণে। তার মানে যেখানে যে বস্তুটা থাকে না সেখানে। সুপ্তিকাতে রজত থাকে না, অথচ রজতের অধ্যাস কোথায় হচ্ছে? সুপ্তিকাতে, হয় কি না? তাহলে অন্য অধিকরণ, রজতটা ওই অধিকরণে থাকে না। ওই অধিকরণ মানে সুপ্তিকার অধিকরণ। অধিকরণ মানে আশ্রয় যেখানে থাকে। যেমন পাত্রে তেল আছে, পাত্রটা হলো তেলের অধিকরণ, তাই না? সেরকম অর্থটা কি দাঁড়ালো? পরত্র শব্দের অর্থ যে বস্তুটা যে অধিকরণে থাকে না সেখানে, সেই অধিকরণ, এটার পরত্র হয়ে গেল। তাহলে স্মৃতির উপশব্দের অর্থ পেয়েছি, পরত্র শব্দের অর্থ পেয়েছি। এখন কি দেখব? পূর্ব দৃষ্টাবভাসঃ। ঠিক আছে, দৃশ ধাতু থেকে ত প্রত্যয় করলে দৃষ্ট শব্দ হয়। দৃশ ধাতু দর্শন, দৃশ ধাতুতে ত প্রত্যয় করলে দৃষ্ট না, ওটা ওই রকম যেমন যেটা দেখা হয়েছে এই অর্থে। যেমন ত্যক্ত, যেটা ত্যাগ করা, যে বস্তুটা ত্যাগ করা হয়েছে সেটা ত্যক্ত। সেরকমভাবে ওই দৃশ ধাতু ত প্রত্যয় করলে পরে ত, কয়ে তয়ে, কয়ে তয়ের কটা লোপ হয়ে যায়। আদিতে যদি ক থাকে না তাহলে লোপ হয়ে যায়। যেমন তিনের কটা লোপ পেয়ে গেছে, আর ন ওটা শেষে আছে, ইট হয়ে লোপ হয়ে যাবে। তয়ের কটা লোপ হয়ে যাবে, থাকবে ত। আবার দৃশ ধাতুর যে তালবর্ষটা, ওটা ব্যাকরণ নিয়ম অনুসারে মধ্যাংশ হয়ে যাবে। হ্যাঁ, আর তটা ট হয়ে যাবে। ওই যে তয়ের যে তটা, ওটা সন্ধি নিয়ম অনুসারে ট হয়ে যাবে। তো দৃশ থেকে দৃষ্ট হয়ে গেল। হ্যাঁ, তো দৃশ ধাতুর ভাব বাচ্চে, ভাব বাচ্চে, দৃশ ধাতুর ভাব বাচ্চে ত প্রত্যয় করে দৃষ্ট সব এই পদটা নিষ্পন্ন হলো। তার অর্থ হলো দর্শন। দৃষ্ট মানে দর্শন, অর্থাৎ জ্ঞান। দর্শন শব্দের অর্থ জ্ঞান। হ্যাঁ, দৃষ্ট মানে দর্শন হয়ে গেল, অর্থাৎ ভাববাচ্য করা হয়েছে। তো দৃষ্ট মানে দর্শন মানে জ্ঞান।
দৃষ্ট শব্দের অর্থ সবসময় দেখা হয় না, জ্ঞান অর্থ হয়। হ্যাঁ, তো দর্শন, দর্শন মানে জ্ঞান। তো দৃষ্ট শব্দের অর্থ আমি পেয়ে গেলাম। আর অবভাস, পূর্বটা আমি পরে বলছি। দৃষ্ট মানে দর্শন মানে জ্ঞান, আর অবভাস এর অর্থ জানতে হবে। অবভাষ্যতে ইতি অবভাস, যেটা অবভাষিত হয় মানে প্রকাশিত হয়, যেটা অবভাষিত হয় তার নাম অবভাস। যেটা অবভাস মানে অবভাষিত মানে মানে রজ্জুতে সর্পটা প্রকাশিত হচ্ছে, হচ্ছে কিনা? তাহলে অবভাস শব্দের অর্থ হলো অবভাষ্যতে ইতি অবভাস, মানে যেটা অবভাষিত হয়। অবভাষিত মানে প্রকাশিত হয়, তার নাম অবভাস। অর্থাৎ যেটা অবভাষিত হয় তার নাম অবভাস। এই অর্থে অব উপসর্গ ভাস ধাতু কর্মবাচ্যে অচ প্রত্যয় করেছে। কর্মবাচ্যে অচ, অচের অ থাকবে, ঠিক আছে? তাহলে পর ভাস মানে প্রকাশ করা, ভাস ধাতু অর্থ প্রকাশ। যেমন দৃশ ধাতু দর্শন করা, দৃশ ধাতু অর্থ হলো দর্শন করা, আর দর্শনটা জ্ঞান অর্থ বুঝায়। হ্যাঁ, ন তত্র ভাসতে, ন তৎ ভাসতে সূর্য, ওই ওখান থেকে ভাস ধাতু থেকে হয়েছে। তাহলে অবপূর্বক ভাস ধাতু থেকে অচ প্রত্যয় করে, কোনো বাচ্চে অচ প্রত্যয় করে অবভাস শব্দটা নিষ্পন্ন হয়েছে। তাতে অবভাস শব্দের পদটার অর্থ কি দাঁড়ালো? না, যারা অবভাষিত হয় মানে প্রকাশিত হয় সেইগুলোকে বলা হচ্ছে অবভাস। যারা যে কোনো অবভাষ্যতে, যেটা অবভাষিত হবে, যে বস্তুটা অবভাষিত হবে তার নাম অবভাস, মানে ঠিক আছে? যেটা অবভাষিত হয় অর্থাৎ প্রকাশিত হয় সেইটাকে বলা হচ্ছে অবভাস। সেই বস্তুটা যেটা অবভাষিত হচ্ছে, যেমন প্রাতিভাষিক সর্বটা অবভাষিত হচ্ছে মানে প্রকাশিত হচ্ছে, ওটা হলো অবভাস, মানে ওটা হলো অবভাস, মানে যেটা প্রকাশিত হচ্ছে বা যারা প্রকাশিত হয় অবভাষিত হয় তারাই হচ্ছে অবভাস। এখন পূর্ব শব্দ আছে, পূর্ব দৃষ্ট অবভাস। এটা সমাস হচ্ছে পূর্ব দর্শনাৎ, পূর্ব দর্শনাৎ অবভাস ইতি পূর্ব দৃষ্টাবভাস। ওই দৃষ্টটা পূর্বের সাথে লাগছে। দৃষ্ট মানে দর্শন করেছি আমি। পূর্ব দর্শনাৎ কোনো একটা বস্তুর পূর্বে আমার জ্ঞান হয়েছে, দর্শন মানে জ্ঞান। পূর্ব দর্শনাৎ মানে সাপটা আমি আগে দেখেছি, তাহলে এটা পূর্ব দর্শন হয়েছে। পূর্ব দর্শনাৎ পূর্বে তার জ্ঞান হয়েছে, আমার সর্পের জ্ঞান আমার আছে, সেই জ্ঞান বশত পূর্ব দর্শনাৎ মানে পূর্ব দৃষ্টাত অবভাস। আমার শব্দটা আছে পূর্ব দৃষ্টাবভাস, মানে পূর্ব দৃষ্টাত অবভাস ইতি পূর্ব দৃষ্টাবভাস। তো পূর্ব দৃষ্ট শব্দের অর্থ করেছি দর্শন, পূর্ব দৃষ্টাত মানে পূর্ব দর্শনাৎ। দর্শন শব্দের অর্থ কি করেছি? জ্ঞান। তাহলে পূর্ব দর্শনাৎ মানে পূর্ব জ্ঞান বশত অবভাস, পূর্ব দৃষ্ট অবভাস, অর্থাৎ এই যে পঞ্চমী তৎপুরুষ সমাস করা হলো, পূর্ব দর্শনাৎ অবভাস। অর্থাৎ পূর্ব দর্শনজন্য, পূর্ব দর্শন বশত, পঞ্চমী ব্যক্তি। পূর্ব দর্শন বা পূর্ব দর্শন মানে জ্ঞান, পূর্ব জ্ঞান জন্য মানে পূর্বে সর্প আমি দেখেছি, তা আমার জ্ঞান হচ্ছে, সেই জ্ঞানের একটা সংস্কার রয়ে গেছে আমার, এই জন্য পূর্ব দর্শনাৎ। পূর্ব দর্শনাৎ মানে পূর্ব দর্শনজন্য যে সংস্কার, সেই সাপ তো নাই, সেই কিন্তু তার সংস্কারটা রয়ে গেছে। পূর্ব দর্শন জনিত জন্য যে সংস্কার, সেই সংস্কার থেকে পূর্ব দর্শনাৎ মানে পূর্ব দর্শন জনিত যে সংস্কার, আমার সাপের একটা সংস্কার মনের মধ্যে রয়ে গেছে, এবং সেটা দেখে আমি আগে ভয় পেয়েছিলাম সেই আসল সাপ দেখে। হ্যাঁ, পূর্ব দর্শন জনিত সংস্কার থেকে যেটা প্রকাশিত হয় তার নাম পূর্ব দৃষ্টাবভাস। পূর্ব দর্শন জন্য যে সংস্কার, সেই সংস্কার বশত, সংস্কার থেকেই যেটা প্রকাশিত হয়, অবভাস হয়, প্রকাশিত হয়, সেটাকে বলা হচ্ছে পূর্ব দৃষ্টাবভাস। তাহলে এখন কি হবে হলো আমার পুরো যে অধ্যাসের লক্ষণটা, স্মৃতিরূপ পরত্র পূর্ব দৃষ্টাবভাস। দেখুন কীরকম এটা মানে প্রসেসটা,
তিনটা পদ আছে, তিনটা পদের অর্থ আমি পেয়ে গেছি। স্মৃতিরূপ শব্দেরও অর্থ পেয়ে গেছি, পরত্র শব্দের অর্থ পেয়েছি, আর পূর্ব দৃষ্টাবভাস এইটার অর্থ পেয়েছি। এখন তিনটা সংযোগ করতে হবে। হ্যাঁ, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে না পূর্ব দর্শন জনিত, আগে নিচ্ছে আমি পরত্র। পরত্র মানে অন্য অধিকরণ, মানে যেখানে যেটা থাকে না, সর্পটা আর রজ্জুতে থাকে না, তাহলে অন্য অধিকরণ হয়ে গেল কি না সর্পের ক্ষেত্রে। অন্য অধিকরণে অর্থাৎ রজ্জু প্রভৃতিতে, সর্পটা যেমন রজ্জু অধিকরণ ছিল, মানে অন্য অধিকরণ হয়ে গেল। রজতের অন্য অধিকরণ হয়ে গেল সুপ্তিকা। হ্যাঁ, অন্য পরত্র মানে অন্য অধিকরণে অর্থাৎ রজ্জু প্রভৃতিতে স্মর্যমান যে ব্যবহারিক সর্প, যেটা আমি স্মরণ করছি সেটা ছিল ব্যবহারিক সর্প। স্মর্যমান ব্যবহারিক সর্পাদি পদার্থে নাই, ওটার মতো স্মৃতির উপশব্দের অর্থ হয়ে গেল স্মর্যমান ব্যবহারিক সর্পাদি পদার্থের মতো পূর্বদৃষ্টাবভাস, মানে পূর্ব দর্শন জনিত যে সংস্কার, সেই সংস্কার থেকে অর্থাৎ যে প্রাতিভাসিক সর্পাদি বস্তু প্রকাশিত হচ্ছে সেটাই হলো অর্থাধ্যাস, অর্থাৎ অধ্যস্ত অর্থ। আগে ছিল অর্থাধ্যাস আর জ্ঞানাধ্যাস, এটা হলো অর্থাধ্যাস। মানে এটা অর্থাৎ মানে রজ্জুতে সর্পের অধ্যাস, এটা অর্থাধ্যাস। ওরে বুঝাইছে? স্মৃতিরূপ পরত্র পূর্বদৃষ্ট অবভাস, এটা অর্থাধ্যাস হিসাবে ব্যাখ্যা করা। কিন্তু আমাদের জ্ঞানাধ্যাস আছে। অর্থাধ্যাস পক্ষে ব্যাখ্যাটা এরকম, স্মৃতিরূপ পরত্র পূর্বদৃষ্ট অবভাস, অর্থাধ্যাস এর পক্ষ নিয়ে এটা ব্যাখ্যাটা করা হবে। এখন যদি জ্ঞানাধ্যাস হয় তখন অর্থটা আলাদা হয়ে যাবে, অন্যরকমভাবে ব্যাখ্যা করতে হবে। কীরকম তখন? স্মৃতিরূপ মানে স্মরণং এব স্মৃতি, অর্থাৎ স্মরণটাই স্মৃতি। আগে ছিল স্মর্যতে ইতি স্মৃতি, তিন প্রত্যয় করা হয়েছিল। এখানেও তিন প্রত্যয় করা হবে। ওটা তিন প্রত্যয় করা হয়েছিল স্মর্যতে ইতি স্মৃতি, যাকে স্মরণ করা হচ্ছে কর্তৃবাচ্যে করা হয়েছিল। হ্যাঁ, আর এখানে স্মরণং ইতি স্মৃতি, অর্থাৎ স্মরণেই স্মৃতি। এখানে এই অর্থে এই ভাববাচ্যে তিন প্রত্যয় করা হয়েছে। আর যার স্মরণ করা হয় ওটা কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে করা হয়েছিল। হ্যাঁ, স্মর্যতে ইতি স্মৃতি মানে যার স্মরণটা করা হয়েছে সেই বস্তুটা। আর এখানে স্মরণম এব স্মৃতি, অর্থাৎ স্মরণকে স্মৃতি বলা হচ্ছে, মানে ভাববাচ্যে তিন প্রত্যয় করে এই স্মৃতিপদটা নিষ্পন্ন হয়েছে। স্মৃতি ওইভাবে তিন প্রত্যয় করা হলো, কিন্তু তিন প্রত্যয়টা ওখানে কর্মবাচ্যে করা হয়েছিল, আর এখানে ভাববাচ্যে করা হয়েছে। তাহলে স্মৃতি শব্দের অর্থ হয়ে গেল স্মরণ। আর ওখানে কী ছিল? স্মর্যমান বস্তু। ওখানে ছিল স্মর্যমান বস্তু, আর এখানে স্মৃতি শব্দের অর্থ হয়ে গেল স্মরণ। ঠিক আছে? এখন স্মৃতিরূপ মানে স্মরণের রূপের মতো যার রূপ। আগে ছিল স্মর্যমান বস্তুর রূপের মতো যার রূপ, আগের অর্থ হচ্ছে অর্থাৎ। এখন স্মৃতি শব্দের অর্থ হয়ে গেল স্মরণ। তাহলে স্মরণের রূপের মতো যার রূপ, অর্থাৎ যে জ্ঞানের, এইভাবে বহুব্রী সমাসের দ্বারা স্মৃতিরূপ শব্দটা আসতো। হ্যাঁ, ঠিক আছে? স্মরণের রূপের মতো রূপ যার, স্মরণের রূপের মতো যার রূপ, অর্থাৎ যে জ্ঞানের, যার মানে যে জ্ঞানের। এখন তো জ্ঞানাধ্যাস করতে নিয়ে যাওয়া হতো। হ্যাঁ, এই প্রকার বহুব্রী সমাস করে স্মৃতিরূপ এই পদটি পাওয়া গেল। স্মৃতিরূপ পদটার অর্থ কী হয়ে গেল না স্মৃতি জ্ঞানের সদৃশ জ্ঞান। ওই যে স্মৃতি জ্ঞান, স্মরণের একটা জ্ঞান আছে, আমার জ্ঞানাধ্যাস পক্ষে নিয়ে যাচ্ছে, স্মরণের একটা জ্ঞান আছে, সেই জ্ঞানের সদৃশ মানে স্মৃতি জ্ঞানের সদৃশ আরেকটা জ্ঞান, তার তুল্য একটা জ্ঞান। স্মৃতি জ্ঞানের সদৃশ একটা জ্ঞান, স্মৃতি মানে স্মরণ। তাহলে স্মরণের রূপের মতো যা রূপ, স্মরণের রূপ মানে ওখানে জ্ঞান, ওখানে আকার হবে না, ওখানে জ্ঞান। তাহলে স্মরণের জ্ঞানের মতো যার জ্ঞান, মানে স্মৃতি জ্ঞানের মতো যার জ্ঞান। স্মৃতি মানে স্মরণ করা হয়েছে, স্মরণে একটা জ্ঞান হয়েছে। স্মরণে বা স্মৃতি জ্ঞানের
মতো সদৃশ যার জ্ঞান, সেটা হলো স্মৃতিরূপ। আর পরত্র শব্দের অর্থ আগের মতোই, অন্য অধিকরণে। হ্যাঁ, এখন হ্যাঁ ওটা ঠিকই আছে। আর পূর্ব দৃষ্টাবভাস, এই পদে দৃষ্ট যে শব্দটা আছে সেটা পূর্বের মতোই দর্শন অর্থটাই হবে। হ্যাঁ, আগে যেমন দর্শন করা হয়েছিল, মানে আগে ওটার দর্শন মানে করা হয়েছিল, মানে প্রত্যয় করা হয়েছিল, কাজে সেটা দর্শন হয়ে গেল অর্থ। হ্যাঁ, দৃশ ধাতুর প্রত্যয় করে দর্শন হয়েছিল, সেটা ভাব বাচ্য করা হয়েছিল। আর এখানেও ওই পূর্বদৃষ্ট অবভাস, দৃষ্ট শব্দটার অর্থ আগের মতোই ভাব বাচ্যে প্রত্যয় করলাম, তার অর্থ হয়ে যাবে ওই দর্শন। দর্শন মানে জ্ঞান, ঠিক আছে। এখন পূর্ব দৃষ্টাবভাস, তাহলে পূর্ব দৃষ্টাবভাষায় এই যে পুরো সমাসবদ্ধ পদ, এটা পূর্বের মতে কি হলো না, না অবভাস শব্দটার অর্থ দৃষ্ট, পরত্রটাও আগের মতো, আর পূর্বটা তো আমি পরে বলছি, আর দৃষ্টটা পূর্বের মতো, অবভাসটা অর্থটা পাল্টে যাচ্ছে। আগে ছিল অবভাষ্যতে ইতি অবভাস, এরকম অর্থ করা হয়েছিল, অবভাষ্যতে ইতি অবভাস, এখানে কর্মবাচ্যে অচ করা হয়েছিল। হ্যাঁ, যার যেটা অবভাষিত হচ্ছে, তাহলে কর্মবাচ্যে আমার অচ প্রত্যয় করা হয়েছিল। এখন কি করা হচ্ছে, ওইটার মতো স্মরণম এব স্মৃতি, যেরকম অবভাষণম, অবভাস, অবভাষণটা হলো অবভাস, মানে এরূপে কি হলো, অবপূর্বক ভাস ধাতু ভাব বাচ্যে অচ করা হল, ওখানে কর্মবাচ্যে অচ করা হয়েছিল, এখানে ভাব বাচ্যে অচ। দেখুন কি বাচ্যে করছি প্রত্যয়টা, সেই অনুসারে অর্থটা পাল্টে যাচ্ছে। ওখানে কর্মবাচ্যে অচ কাজে যেটা যা অবভাষিত হয়, তাহলে একটা বস্তু অবভাষিত হচ্ছে। এখানে অবভাষণম এবং অবভাস, অবভাসটাই হলো অবভাস, মানে অবপূর্বক ভাস ধাতু অচ করা হলো ঠিকই, কিন্তু ভাব বাচ্যে অচ প্রত্যয় করা হলো, ঠিক আছে। এই প্রত্যয় করে নিষ্পন্ন হলো, তার অর্থটা কি দাঁড়ালো না, অবভাস শব্দের অর্থ হয়ে গেলে জ্ঞান। অবভাস মানে প্রকাশ, মানে অবভাস মানে প্রকাশ, আর ওখানে ছিল প্রকাশ্য বস্তু, এটা জ্ঞান হয়ে গেল। তারপরে পূর্ব দৃষ্টাবভাস, তাহলে পূর্ব দর্শনাৎ অবভাস, মানে পূর্ব দৃষ্টি অবভাস, তার অর্থ কি দাঁড়ালো, পূর্ব দর্শনাৎ অবভাস, পঞ্চমী তত্ত্ব সমাস করলাম, এই শব্দটার অর্থ হয়ে গেল যে পূর্ব দর্শন থেকে যে জ্ঞান, পূর্বে আমি দর্শন হয়েছি মানে সর্প দেখেছি, তার একটা জ্ঞান হয়েছে আমার, সর্প ওটা তো সর্পের জ্ঞান হয়েছে, সর্প বস্তু আর সর্প জ্ঞান দুটো তো আলাদা, জ্ঞানের বিষয় ছিল সর্প। পূর্ব দর্শন জন্য যে অবভাস মানে জ্ঞান, পূর্ব দর্শন থেকে যে জ্ঞান উৎপন্ন হয় সেটা হলো পূর্ব দৃষ্টাবভাস। পূর্ব দর্শন জন্য যে জ্ঞান উৎপন্ন হয়, অবভাস মানে জ্ঞান, তাহলে পূর্ব দর্শন থেকে যে জ্ঞান উৎপন্ন হয় সেটা হলো পূর্ব দৃষ্টাবভাস। এখন সম্পূর্ণটা লাগাও, স্মৃতিরূপ পরত্র পূর্ব দৃষ্টাবভাস, পরত্র মানে অন্য অধিকরণ, এটা ঠিকই আছে, অর্থাৎ রজ্জু প্রভৃতিতে, রজ্জুটা সর্পের অন্য অধিকরণ, সেটা ব্যবহারিক সর্প প্রভৃতির স্মৃতি জ্ঞানের সদৃশ যে জ্ঞান, তার স্মৃতি, তার স্মরণ হয়েছে, তার স্মৃতি জ্ঞানের তুল্য যে জ্ঞান, ব্যবহারিক সর্পের তো যে স্মৃতি সেটা তো তার জ্ঞানটা আমার হয়েছিল, তৎতুল্য একটা জ্ঞান। হ্যাঁ, ব্যবহারিক সর্বপ্রভৃতির স্মৃতি জ্ঞানের সদৃশ যে জ্ঞান, ঠিক আছে, ওটা হয়ে গেল কি স্মৃতিরূপ।
শব্দের অর্থ পরত্র মানে অন্য অধিকরণে স্মৃতিরূপ মানে ব্যবহারিক সর্বপ্রভৃতির স্মৃতি জ্ঞানের সদৃশ যে জ্ঞান, সেটা পূর্ব দৃষ্টাবভাস মানে পূর্ব দর্শনজন্য যে জ্ঞানটা উৎপন্ন হয়, অর্থাৎ সর্পাদির পূর্ব অনুভবজন্য, আগে অনুভব হয়েছে মানে জ্ঞান হয়েছে, তো সর্পাদির পূর্ব অনুভবজন্য যে সংস্কার, সেই সংস্কার প্রভৃতি থেকে উৎপন্ন হয় যে জ্ঞান উৎপন্ন হচ্ছে, ওটা সর্বজ্ঞান হচ্ছে আমার। রজ্জুতে এখন সর্বজ্ঞান, আগে রজ্জুতে সর্পের অধ্যাস হয়েছে, এখন রজ্জুতে সর্বজ্ঞান আমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে পর ওই যে জ্ঞানটা হচ্ছে ওটার নাম হলো জ্ঞানাধ্যাস মানে অধ্যস্ত জ্ঞান। আগে ছিল অধ্যস্ত অর্থ মানে অধ্যস্ত সর্প, এখন অধ্যস্ত জ্ঞান। সুতরাং সংস্কারজন্য হওয়াতে এই জ্ঞানকে স্মৃতি জ্ঞান বলা যাবে না, যেহেতু সংস্কারজন্য, স্মৃতির জ্ঞানের সংস্কার থেকে। হ্যাঁ, ব্যবহারিক সর্বপ্রভৃতি স্মৃতি জ্ঞানের সদৃশ যে জ্ঞান, ওই স্মৃতিতে আমার একটা সংস্কার হয়েছে, সেই সংস্কার জন্য যে জ্ঞান, তাহলে সংস্কার জন্য হওয়াতে ওই জ্ঞানকে স্মৃতি জ্ঞান বলা যাবে না, কারণ স্মৃতির লক্ষণ হল সংস্কার মাত্র জন্য জ্ঞান। স্মৃতির লক্ষণ হল সংস্কার মাত্র জন্য জ্ঞান, যেটা কেবলমাত্র সংস্কার থেকে উৎপন্ন হয় সেটা স্মৃতি। আর এখানে অধিষ্ঠানের স্মৃতিজ্ঞানের সদৃশ যে জ্ঞান, সেটা পূর্বদর্শন প্রযুক্ত উৎপন্ন হয়, সেই স্মৃতি জ্ঞানের সদৃশ একটা জ্ঞান উৎপন্ন হলো। আর এটাকে স্মৃতি মানে এটা হলো, এটা সংস্কার থেকে উৎপন্ন হয়েছে। এই যে জ্ঞানটা আমার হচ্ছে সর্বজ্ঞান, এটা সংস্কার থেকে উৎপন্ন হওয়াতে এটাকে স্মৃতি জ্ঞান বলা যাবে না, কেন স্মৃতির লক্ষণ সংস্কার মাত্র জন্য জ্ঞান, কিন্তু অধিষ্ঠানের সামান্য জ্ঞান ইত্যাদির মানে সংস্কার, স্মৃতি লক্ষণের সংস্কার মাত্র জন্য জ্ঞান, কেবলমাত্র সংস্কার থেকে যেটা উৎপন্ন হচ্ছে সেটা, সেই জ্ঞানটাকে বলা হচ্ছে স্মৃতি। আর এখানে কি হচ্ছে, অধিষ্ঠানের সামান্য জ্ঞান ইত্যাদিও, সামনে তো অধিষ্ঠান আছে, রজ্জুটা আছে, তাহলে পর অধিষ্ঠানের সামান্য জ্ঞান এটাও সংস্কারের সাথে কারণ রূপে বর্তমান থাকে। আর স্মৃতিটা কেবল সংস্কার জন্য জ্ঞান, সেখানে কোনো অধিষ্ঠান থাকার দরকার নেই। আমার মানে আমি যে জঙ্গলে যে সর্প দেখেছি তার স্মৃতি হলে পর সামনে কি রজ্জু থাকতে হবে, তবে গিয়ে আমার স্মৃতি হবে। কিন্তু এখানে যে পদার্থ অন্য অধিকরণে আমার যে সর্বজ্ঞান হচ্ছে, সেখানে একটা অধিকরণ আছে, সেই অধিকরণে সেই অধিষ্ঠানের সামান্য জ্ঞান মানে একটা কিছু বস্তু আছে, ইদম বলে একটা কিছু বস্তু আছে, তো সেখানে একটা সামান্য জ্ঞান আছে, অধিষ্ঠানের একটা বস্তু আছে। এইটা সংস্কারের সাথে কারণ রূপে বর্তমান, কেবল সংস্কার মাত্র জন্য জ্ঞান নয়, এটা সামনে একটা অধিষ্ঠান আছে, কিন্তু তার সামান্য জ্ঞান হয়েছে, মানে সামনে একটা বস্তু আছে, বস্তুটা না থাকলে আমার সর্পের অধ্যাস হবে না, সর্প জ্ঞানেরও অধ্যাস হবে না। এই জন্য কেবলমাত্র স্মৃতির জন্য নয়, সংস্কার মাত্র জন্য জ্ঞান হলে সেটা স্মৃতি জ্ঞান হবে, স্মৃতি হবে, কিন্তু এটা সংস্কার মাত্র জন্য নয়, কেননা এখানে অধিষ্ঠান যেটা আছে সামনে অধিষ্ঠান, সেটার সামান্য জ্ঞান, সামান্য তার জ্ঞান তো আমার আছে, যে একটা কোনো বস্তু আছে, তাহলে বিশেষ জ্ঞান হচ্ছে না, রজ্জু থেকে রজ্জু বলে বুঝলে ওটা বিশেষ জ্ঞান হবে, কিন্তু ওখানে সামান্য একটা কিছু বস্তু আছে, সেখানে আমার সর্পের জ্ঞান হচ্ছে। তাহলে ওই যে অধিকরণ বা অধিষ্ঠান, সেই অধিষ্ঠানের সামান্য জ্ঞান ওটাও কারণ রূপে ওই সংস্কার, ওই যে ইত্যাদি, ওইটা সংস্কার, ওই যে সংস্কার মাত্র জন্য যেটা জ্ঞান বলা হচ্ছে সেটা স্মৃতি জ্ঞান, কিন্তু ওই সংস্কারের সাথে ওই অধিষ্ঠানের সামান্য জ্ঞানটা আমার দরকার। এখানে রচিতে যেখানে সর্ব হচ্ছে, তাহলে এখানে কেবল সংস্কার মাত্র জন্য জ্ঞান হলো না, এটা
অধিষ্ঠানের সম্বন্ধে জ্ঞান আমার আছে, সেই সংস্কারের সাথে এটাও যোগ হবে। আর স্মৃতি জ্ঞানের লক্ষণটা সংস্কার মাত্র জন্য জ্ঞান। আমার কেবল সংস্কার হলে সেটা থেকে আমার স্মৃতি হতে পারে। আমি আপনাকে পূর্বে দেখেছি, এখন আপনি নাই সামনে, আপনার স্মৃতি হচ্ছে আমার। কিন্তু অন্য কোনো ব্যক্তিতে যদি আমি অরুণের, উনি অরুণ, আমি দূর থেকে বলছি, তাহলে ওখানে তো একটা অন্য অধিষ্ঠান দেখছি। তাহলে কেবল সংস্কার জন্য না, ওনাকে আমি অরুণ বলে মনে করছি, সেখানে অধ্যাস হয়ে যাবে। সেটা জ্ঞানাধ্যাস, আমার অরুণের জ্ঞান, সেটা জ্ঞানাধ্যাস হয়ে যাবে। ঠিক আছে, এই হলো আমার জ্ঞানাধ্যাস পক্ষে এটার অর্থটা। মানে সংস্কার মাত্র জন্য এটা হলো না, এই জন্য এটা হলো, এই যে জ্ঞানটা আমার হচ্ছে স্বল্প জ্ঞান হচ্ছে, এটা হলো জ্ঞানাধ্যাস অর্থে বা পক্ষে স্মৃতিরূপ পরত্র পূর্বদৃষ্ট অবভাস, এটার অর্থ। হ্যাঁ, এখন আমাদের এখানে দুটা জিনিস দেখতে পাচ্ছি, অধিষ্ঠান আর আরোপ্য বস্তু। একটা হলো অধিষ্ঠান, রজ্জুল অধিষ্ঠান, আরোপ্য হলো সর্প। তাহলে অধিষ্ঠান আর আরোপ্য, এদের স্বরূপ বিষয়ে মতভেদ রয়েছে। এই যে অধ্যাস বা ভ্রম, বিভিন্ন মতবাদীগণ বিভিন্নভাবে এটা ব্যাখ্যা করে। সেটা দেখাবার জন্য বলছেন যে আত্মখ্যাতির, অসৎ খ্যাতির, অখ্যাতির খ্যাতির অন্যথা শ্লোকটা আছে, তথা অনির্বচনক খ্যাতির ইত্যেতৎ খ্যাতি পঞ্চকম। 5টা খ্যাতি আছে। খ্যাতি এই খাওয়া মানেই প্রকাশ করা, খ্যাতি, তার থেকে 3 প্রত্যয় করা হয়েছে। আত্মখ্যাতি আর অসৎ খ্যাতি, অখ্যাতি, অন্যতা খ্যাতি আর অনির্বচনীয় খ্যাতি, এই হলো 5টা খ্যাতি, খ্যাতি পঞ্চক। হ্যাঁ, তো এখানে আত্মখ্যাতিটা হচ্ছে যে বৌদ্ধদের, অর্থাৎ সত্রান্তিক, বৈভাষিক এবং বিজ্ঞানবাদী যে বৌদ্ধ, তারা আত্মখ্যাতি মানে, আত্মখ্যাতিটা কি পরে বলা হবে, আত্মখ্যাতি তারা কারা মানে ওই বৌদ্ধদের 4টা ভাগ আছে। তার মধ্যে সত্রান্তিক, বৈভাষিক এবং বিজ্ঞানবাদী তারা আত্মখ্যাতি স্বীকার করেন। আর অসৎ খ্যাতি এটা শূন্যবাদী বৌদ্ধের মত, অসৎ খ্যাতি। আর অখ্যাতি হচ্ছে আচার্য প্রভাকরের মত, মীমাংসা আচার্য প্রভাকরের মত। আর অন্যতা খ্যাতি হলো ন্যায় বৈশেষিকের মত। আর অনির্বচনীয় খ্যাতি আমাদের সিদ্ধান্তের মত। হ্যাঁ, এই অনির্বচনীয় খ্যাতি স্বীকারের দ্বারা জীব এবং জগৎ প্রপঞ্চের রহস্য উদ্ঘাটনের জন্য, জীবের রহস্য, জগৎ প্রপঞ্চের যে রহস্য উদ্ঘাটনের জন্যই ভগবান ভাষ্যকার অধ্যাস ভাষ্য রচনা করেছেন। হ্যাঁ, এই যে জীবের স্বরূপটা, জগৎ প্রপঞ্চটা কি, এটা বলার জন্যই এই অধ্যাস ভাষ্যটা তার বলার উদ্দেশ্য। আর উদ্দেশ্য আরেকটা বলেছিলাম, অধ্যস্ত পদার্থ মাত্র মিথ্যা। জগৎ যদি অধ্যস্ত না হয় তাহলে জগৎকে মিথ্যা বলে আমি প্রমাণ করবো। খ্যাতি জিনিসটাকে আগে দেখুন। অনির্বচনীয় যে খ্যাতিবাদ, দেখুন, স্মৃতিরূপ পরত্র পূর্বদৃষ্ট অবভাস, এটা আচার্য অধ্যাসের লক্ষণ দিলেন। হ্যাঁ, এই অধ্যাস লক্ষণকে অনির্বচনীয় খ্যাতি বলা হয়েছে। হ্যাঁ, অনির্বচনীয় খ্যাতিবাদ অনুসারে এটা বলা হয়েছে, স্মৃতিরূপ পরত্র পূর্বদৃষ্ট অবভাস। এই মতে, মানে সিদ্ধান্তের মতে, আমাদের মতে, বেদান্তের মতে, সমস্ত পদার্থই চৈতন্যে অধ্যস্ত। যত পদার্থ আমরা দেখি সব চৈতন্যে অধ্যস্ত।
চৈতন্যের অধ্যস্ত হলে ওই পদার্থগুলি মিথ্যা হয়ে যাবে কিনা? অধ্যস্ত পদার্থ মাত্রই মিথ্যা। তো এই মতে সমস্ত পদার্থই চৈতন্যে অধ্যস্ত। রজ্জু দেখছি আমাদের, রজ্জুটা চৈতন্য, এই জন্য রজ্জু অবচ্ছিন্ন চৈতন্য বলা হয়। হ্যাঁ, কারণ আমি যেটা দেখছি রজ্জু দেখছি, আসলে ওটা অধ্যস্ত পদার্থ। যেমন আমি রজ্জুতে সর্প যখন দেখছি, তখন তো ওই সর্পটা অধ্যস্ত সর্প, তো সর্পটা অধ্যস্ত সর্প। কিন্তু আমি যে ব্যবহারিক একটা রজ্জু দেখছি, ওটাও অধ্যস্ত। কিন্তু কোথায় অধ্যস্ত? চৈতন্য। তাহলে আমি রজ্জু দেখছি মানে কি? রজ্জু অবচ্ছিন্ন চৈতন্যকে দেখছি। আমি রজ্জুতে যে সর্পটা দেখছি, সেটা ওই রজ্জুরূপ অধিকরণে সর্পের অধ্যাস হয়েছে, যেটা আমি প্রাতিভাসিক সর্প। কিন্তু ব্যবহারিক যে রজ্জু আমার আছে, সেটাও অধ্যস্ত। কোথায় অধ্যস্ত? চৈতন্য অধ্যস্ত। এটা মনে রাখতে হবে। আমি সুপ্তিকা দেখছি, সুপ্তিকা মানে শক্তি অবচ্ছিন্ন চৈতন্যকে দেখছি, মানে চৈতন্যের সুপ্তিকাটা অধ্যস্ত। এই যে সুপ্তিকা মিথ্যা, এটা আমাদের মত, সিদ্ধান্তের মত, কোনো অদ্বৈতবাদীর মত। রজ্জু চৈতন্যেই অধ্যস্ত হয়। এই রজ্জু অবচ্ছিন্ন চৈতন্যের উপরেই অনির্বচনীয় সর্পের অধ্যাস হচ্ছে। যেটা রজ্জুতে সর্পের অধ্যাস আমি বলছি, তো রজ্জু মানে কি? রজ্জু মানে রজ্জু অবচ্ছিন্ন চৈতন্য। রজ্জু মানে রজ্জুটা অধ্যস্ত পদার্থ। যেটা আমি ব্যবহারিক যে রজ্জুটা আমি দেখছি, সেটাও কিন্তু অধ্যস্ত পদার্থ, সেটা হলো চৈতন্য অধ্যস্ত। তাহলে রজ্জু অবচ্ছিন্ন চৈতন্যের উপরেই আমি দেখছি কি? রজ্জু মানে রজ্জু অবচ্ছিন্ন চৈতন্যকে দেখছি, সামনে যেটা পড়ে আছে, সেই চৈতন্যের উপরে অনির্বচনীয় যে সর্প, তার অধ্যাস হচ্ছে। আমার রজ্জুতে যে সর্পের অধ্যাসটা হচ্ছে, এটা আসলে কি হচ্ছে? রজ্জুটা কেবল রজ্জু নয়, রজ্জু অবচ্ছিন্ন চৈতন্য, মানে সেটা অধ্যস্ত পদার্থ। একটা অধ্যস্ত পদার্থের মধ্যে আরেকটা সর্পের অধ্যাস আমি করছি, যা মানে ওই যে যেটাকে আমি অধিষ্ঠান বলছি, সেটাও তো অধ্যস্ত পদার্থ। কাজে ওখানে যদি বিচার করি, চৈতন্যে রজ্জু অধ্যস্ত আছে, মানে চৈতন্য সত্য, রজ্জুটা মিথ্যা, অধ্যস্ত পদার্থ মিথ্যা। তাহলে আমি আসলে কি দেখছি? চৈতন্য দেখছি। কিন্তু চৈতন্যকে আমি চৈতন্য বলে আমার সামান্য জ্ঞান আছে, বিশেষ জ্ঞান নেই। চৈতন্য যে রজ্জুর ওখানে যে অধিষ্ঠান চৈতন্য, আমি রজ্জুর ব্যবহারিক যে রজ্জুটা দেখছি, সেটা চৈতন্যে রজ্জুটা অধ্যস্ত হয়েছে। তার মানে রজ্জু অবচ্ছিন্ন চৈতন্যকে দেখছি আমি, কিন্তু চৈতন্যের আমার বিশেষ জ্ঞান নাই বলে ওখানে আমি ব্যবহারিক রজ্জু দেখছি। তাহলে যেখানে আমার রজ্জুতে সর্পের অধ্যাস হচ্ছে, হ্যাঁ, সেখানে কিসে কোথায় অধ্যাস হচ্ছে? রজ্জু অবচ্ছিন্ন চৈতন্যের উপরে অনির্বচনীয় সর্পের অধ্যাস। হ্যাঁ, অনির্বচনীয় সর্পের অধ্যাস। অনির্বচনীয় শব্দের অর্থ হলো মিথ্যা, যেটাকে নির্বচন করা যাবে না। অনির্বচনীয়, যেটা কীভাবে নির্বাচন করা যাবে? যাকে সৎ রূপে বলা যাবে না, যেটাকে অসৎ রূপে বলা যাবে না, যেটাকে সৎ অসৎ উভয় রূপেও বলা যাবে না। তাহলে অনির্বাচন হবে কিনা? ঠিক আছে, অনির্বাচন শব্দের অর্থ মিথ্যা। কেন? এটাকে সৎ বলা যাবে না, অসৎ বলা যাবে না, আবার সৎ অসৎও বলা যাবে না। অনেকে উভয় আত্মক বলে না, এটা সতও বটে অসৎও বটে, তাহলে সেরকমও নয়। এই জন্য তাকে মিথ্যা বা অনির্বচনীয় বলা হচ্ছে। মানে যাকে নির্বচন মানে বাক্যের দ্বারা প্রকাশ করা যায়। সৎ বলেও বলতে পারছি না, অসৎ বলেও বলতে পারছি না, সদসৎ রূপেও বলতে পারছি না। এই অর্থে এটা পারিভাষিক শব্দ, অনির্বচনীয় পারিভাষিক শব্দ, মিথ্যা অর্থে। বলে তাহলে রজ্জু অবচ্ছিন্ন চৈতন্যে অধ্যস্ত সর্প যদি সৎ হতো, কেন সৎ বলা যাবে না, বা অসৎ বলা যাবে না, বা সদসৎ বলা যাবে না? রজ্জু অবচ্ছিন্ন চৈতন্য তো সর্পের অধ্যাস হচ্ছে। তাহলে সেই যে রজ্জু এবং চৈতন্যে অধ্যস্ত সর্পটা যদি সৎ হতো, সৎ মানে যার অস্তিত্ব আছে, তাহলে রজ্জুর জ্ঞানে তার বাদ হতো না। রজ্জুর যখন আমার জ্ঞান হয়ে গেল, তাহলে সর্পটা থেকে যেত, সর্পটা থাকছে, তাহলে সৎ বলে বলা যাবে না। আর যদি অসৎ হতো,
তাহলে অসৎ মানে বন্ধ্যাপুত্র হলে অসৎ, বন্ধ্যাপুত্রের কোনো অস্তিত্বই নাই। বন্ধ্যাপুত্রের মতো ওই সাপটা আমাদের দৃষ্টিগোচর হয়তো অসৎ, আমি দেখতে পাচ্ছি সামনে নদীতে সর্পের অধ্যাস হচ্ছে, সর্পটা আমি দেখছি কি না ভ্রম? বন্ধ্যাপুত্রের মতো কি? বন্ধ্যাপুত্র হলে তাকে কোনোদিন দেখা যাবে না, কিন্তু এখানে তো সাপটা দেখা যাচ্ছে, কাজে অসতও বলা যাবে না। ঠিক আছে, তাহলে সতও বলা যাচ্ছে না আর অসতও বলা যাচ্ছে না। ঠিক আছে, অসৎ হলে বন্ধ্যাপুত্রের মতো ওটা সেই সাপটা কোনো সময় আমাদের দৃষ্টিগোচর হতো না, তাহলে অসৎ বলা যাবে না। আবার ওই সর্পটাকে এটা সতও বটে অসতও বটে এটাও বলা যাবে না, কারণ একই বস্তু একই কালে সৎ আর অসৎ, সতও বটে অসৎ বটে এটা সম্ভবই না। হ্যাঁ, এই উভয় প্রকার বিরুদ্ধ ধর্ম বিশিষ্ট কোনো বস্তু থাকতে পারে। হ্যাঁ, আর তাদৃশ বস্তু কারো বুদ্ধি গ্রাহ্য হয় না। আবার ওই সাপটা অন্যতা খ্যাতিবাদীগণের মত অনুযায়ী দেশান্তরে আছে, অন্য দেশে আছে ওই সাপটা, বা বিজ্ঞানবাদীর মত অনুযায়ী বুদ্ধিতে আছে সেটাও বলা যাবে না, কারণ সম্মুখবর্তী যে রজ্জু মানে রজ্জুবচ্ছিন্ন চৈতন্য, সেই রজ্জুতে তার প্রতীতি হচ্ছে আমার, দেশান্তরে না এখানে প্রতীতি হচ্ছে। এই মতে অনির্বচনীয় সর্প তৎকালে অবিদ্যা থেকে উৎপন্ন হয়, অজ্ঞান থেকে উৎপন্ন হয়। হ্যাঁ, এই অনির্বচনীয় খ্যাতিটাই আমাদের স্বীকৃত আর কি। হ্যাঁ, এই বিষয়ে আগামী দিনে বিশেষভাবে আলোচনা করা হবে। হ্যাঁ, ঠিক আছে। খ্যা মানে প্রকাশ করা, খ্যাতি মানে জ্ঞান, সেটা এই বিষয়ে আরো আগামী দিনে বলা হবে। হ্যাঁ, মানে ওই সময়ে ওই যে রজ্জুতে যে সর্পটা দেখছি, ওই সময়ে অনির্বচনীয় সর্প ওই কালে মানে ভ্রমকালে অবিদ্যা থেকে উৎপন্ন হচ্ছে, রজ্জু বিষয়ক যে অবিদ্যা থেকে উৎপন্ন হচ্ছে সর্পটা। হ্যাঁ, এখন অনির্বচনীয় সর্পাদি উৎপত্তি কিভাবে হয় সেটা আগামী দিনে আলোচনা করা হবে। আজ হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি